Hello everyone, assalamu alaikum. This is me Jihadi from Jihadi Coffee Wala Training Lab. So চলছে কি বারিস্টা ট্রেনিং। আজকে আমরা কিছু কথা বলবো, কি নিয়ে কথা বলবো সেটা দেখতে থাকুন, যেটা আপনার কাজে লাগবে যদি আপনি বারিস্তা প্রফেশনে নিজের ক্যারিয়ার শুরু করতে চান। কথা বেশি বাড়াচ্ছি না। সো গাইস, আজকে আমরা কথা বলবো এসপ্রেসো কফি মেশিন সম্পর্কে। আপনাদের যত কোশ্চেন আজকে করবেন আমাকে, ঠিক আছে? সো সবার প্রথমে বলবো এটার নাম কি বলতে পারবেন? ওয়াটার ফিল্টার। কি বলেন আবার বলেন? ওয়াটার ফিল্টার, রাইট। এই শাকিব খান পড়ে না কা। সো নিচে যেটা ফালাম ওটার নাম কি? নকবিন। কিন্তু নকবিন না অ্যাকচুয়ালি কি এরকম না, কিন্তু আমার কাছে নাই, তবে আমি অর্ডার দিয়েছি, আজকে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এটার কাজ কি? এটার নাম কি? এটা কি করে? ক্লিন করে। পেইন্ট ব্রাশ, রং করার ব্রাশ। ওকে, এটাও কিন্তু একটা বারিস্তা অ্যাক্সেসরিজ এর মধ্যে থাকে। সো এই যে এটার নাম কি? নো বাংলা, এটার নাম কি? টি স্পুন। কি বলেন? স্পুন। আর কাঁটা চামচকে ইংলিশে কি বলে বলেন তো? ফর্ক, রাইট। আবার মেয়েদের ফর্ক বলেন না, ঠিক আছে? আচ্ছা, এই যে পটা ফিল্টারের মাঝখানে কিন্তু একটা পার্ট থাকে, রাইট? সরি, আরে যন্ত্রণা, এক সেকেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। পজ। ওয়ালাইকুম আসসালাম। সো এই যে পটা ফিল্টারের মধ্যে একটা বাস্কেট থাকবে। কেন থাকবে? এই বাস্কেটের মধ্যেই কফির গুঁড়োটা থাকবে, তাই না? এটা একটা সাইজ থাকে। ধরুন এই বাস্কেটের সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 9 গ্রাম। কয় গ্রাম? 9 গ্রাম। এখন আপনি চাইলে 10 গ্রাম দিতে পারবেন না। কেন? সাইজ 9 গ্রাম। সাইজটা 9 গ্রাম, এবং আমাদের এই সাইজটা কিছুটা ছোট। যখন এটা 8 গ্রাম পর্যন্ত ঠিক আছে, 9 গ্রাম দিলে এটা কি হয়? ওভার হয়ে যায়। তখন এসপ্রেসো পরে না, সাইড থেকে পানি বের হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই বাস্কেটের সাইজ অনুযায়ী খেয়াল রাখতে হবে। যেমন বিদেশে কি করে? বিদেশে সবাই ডাবল এসপ্রেসো ব্যবহার করে, আর ফিল্টার বাস্কেট মানে এই যে বাস্কেটের সাইজ থাকে কয় গ্রাম? 18 গ্রাম। কিন্তু আপনি আমার এই বাস্কেটে 18 গ্রাম দিলে এসপ্রেসো পড়বে না। কেন? সাইজ কিছুটা ছোট, কিছুটা ছোট। সো এটা 16 গ্রাম পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে সিঙ্গেল পটা ফিল্টারের বাস্কেট। বিদেশের সিঙ্গেল পটা ফিল্টারের বাস্কেট দরকার হবে না, সবাই এই ডাবল পটা ফিল্টার ব্যবহার করবে। আর এসপ্রেসো মেকিং রেশিও কত? হ্যাঁ, ওটা টাইমিং, এক্সট্রাকশন টাইম, ওটা 1:2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1:2 মানে এসপ্রেসো মেকিং রেশিও, মানে এসপ্রেসো বানানোর রেসিপি হচ্ছে 1:2। 1 মানে কফি আর 2 মানে পানি, ঠিক আছে? ওকে, তার মানে 18 গ্রাম যদি ওয়াটার আর পানি কি আপনি মেপে নেবেন? কোথা থেকে বেরোবে? এই মেশিন আমরা আগে থেকে সেট করব। কেন? ওটা ক্যালিব্রেশনের মাধ্যমে আগে থেকে সেট করে নিতে হবে। প্রতিদিন সকালে যখন আমরা কফি শপ ওপেন করব, তখন সর্বপ্রথম এসে আমাদেরকে আগে কি করতে হবে? মেশিন ক্যালিব্রেশন করতে হবে, মেশিন সেট করতে হবে। ক্যালিব্রেশন করে মেশিনটাকে সেট করতে হবে। 18 গ্রাম কফি বিন এখানে ঠিক মতো পড়তেছে কিনা গ্রাইন্ডার থেকে সুইচ চাপ দিয়ে দেখতে হবে যে 36 ml পড়ছে কিনা। যদি কম বেশি হয় তাহলে এই বাটন ক্লিক করে ক্যালিব্রেশন করতে হবে। ক্লিয়ার? ওকে, সো বাস্কেটের কাজ শেষ। এটার মধ্যে আবার দেখেন, দেখেছেন একটা রিং এর মতো আছে, যেটা পটা ফিল্টারের ভিতরটাকে মানে ভারসাম্যটাকে বজায় রাখে। এটার নাম কি বলা যায়? রিং, বাস্কেট রিং বলা যায়, অথবা ডোজ রিংও বলা যায়, যাই হোক একটা বলে হয়েছে। সো এটা হচ্ছে সিঙ্গেল পটা ফিল্টার, আর এটা হচ্ছে ডাবল পটা ফিল্টার। আপনাকে জিজ্ঞেস করতে পারে কফি শপের মালিক যে তুমি বাংলাদেশ থেকে কাজ শিখে আসছো, কোন মেশিনে কাজ শিখছো? না, আপনি বলবেন যে ম্যাজিস্টার ব্র্যান্ডের একটা কফি মেশিন, যেটা মেড ইন ইটালি, এবং ডাবল গ্রুপ হেড। গ্রুপ হেড কোনটাকে বলে? তাহলে আমাদের মেশিন কয়টা হেড? এরকম 3টা হেডালো মেশিন আছে না? আবার সিঙ্গেল গ্রুপ হেডের মেশিন আছে না? ওকে, ঠিক আছে, নিচে কিন্তু আছে। এটার নাম কি? দুটা কিলা শর্ট মে, এটা শর্ট গ্লাস। এই দেখেন এখানে লেখা আছে 1 শট, 1 শট, তবে এখানে মেজারমেন্ট দেওয়া আছে। সো 1 শট বলতে আমরা 30 ml কেই বুঝি, তবে এটা শর্ট মেজারিং গ্লাস। এটা কি? শেকিং এই আপনার হচ্ছে পাউডার শেকিং, এটা শেক, চকলেট শেকার। এই দেখেন, সো অনেক সময় দেখবেন যে মানুষ একটু ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এটা ব্যবহার করে। সো এটা কিন্তু বারিস্তা টুলসের মধ্যে একটা নাম। কফি বানাতে এই সমস্ত টুলসগুলো আপনার লাগে আর কি, তবে প্রধানের কিছু থাকে, আবার অপশনাল কিছু থাকে। এটা হচ্ছে অপশনাল।
এরপর হচ্ছে এই যে মেশিনের যে উপরের অংশটাকে কি বলে বলতে পারেন? কাপ ওয়ার্মার। কাপ ওয়ার্মার। এই দেখেন কাপটা ধরে দেখেন গরম। আমি কি আগে থেকে গরম করছি না নিজে নিজে গরম হয়েছে? এই যে এখানে যে গ্যাপটা আছে না, এই হাওয়া গরম বাতাসের সাহায্যে এটাকে বলে মেশিনের কাপ ওয়ার্মার। এই জায়গাটাকে কি বলে? স্টিম ওয়ান্ড। স্টিম ওয়ান্ড। আর যেটা স্টিম চালায় এটাকে কি বলে? স্টিম কন্ট্রোলার। আর এই যে এটা এই যে মাথাটুকু কি বলে? হ্যাঁ, নজল বা নব। ঠিক আছে, দেখেছেন মাঝে মাঝে একটা না অনেকবার যখন মিল্ক স্টিম করে এই জায়গাগুলো লক হয়ে যায়, তখন দেখবেন যে বাতাসের স্পিড কম, তো এটাকে একটু ক্লিন করবেন আপনারা। ঠিক আছে, সুসের মাধ্যমে বা ক্যাফিজা যেটা বললাম, ক্যাফিজা দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এগুলো কিন্তু ক্লিন করতে হবে। এখন দেখেছি পানিটা কেমন বের, একটু চেক করি। হ্যাঁ, এইভাবে কেউ মিল্ক স্টিম করতে পারবেন না? পারবেন। যে পারে সে পারবে। ঘরে যাদের মেশিন তাদের তো এটা থাকে না, এই মেশিনে তো তারা ডিজাইন করে কফি খায় এরকম বাতাসের সাহায্যে। ঠিক আছে, সো এটা হচ্ছে স্টিম নব। আর কফি মেশিনের যেটা মেইন দুটা জিনিস জানতে হবে, যে আপনার পানিতে পানি আছে কিনা, ফিল্টারে পানি আছে কিনা। সো আমার এখানে আলাদা করে বোতল এখানে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এটা ইনপুট আর ওটা আউটলাইন বা আউটগোয়িং আর কি। হ্যাঁ, এক সেকেন্ড থেকে পানি ইনপুট হয়, সেখানে পানি আগে আছে কিনা। যেমন আমাদের মেশিনে আমরা আলাদা করে ফিল্টারের বোতল লাগিয়েছি। বিদেশে বোতল নাও থাকতে পারে, বিদেশে কিন্তু বোতল নাও থাকতে পারে। কি থাকবে? ডাইরেক্ট লাইন করা, মাঝখানে একটা মেশিন থাকবে, পানি যাতে ফিল্টারিং হয়ে আসে। ওই ডাইরেক্ট ট্যাপের পানি কি আমি এখানে ব্যবহার করতেছি? কেন করতেছি না? পানিতে থাকে আয়রন, জীবাণু, যেটা আমার এখানে মেশিনের ভিতরে থাকে একটা মেইন যে জিনিসটা বয়লার। ওই বয়লারে পানি জমলে ওটা আয়রনের কারণে উঁচু হয়ে যাবে, তখন আর মেশিন আমাকে ভালো সার্ভিস দিবে না। এই কারণে ভালো পানি, আমরা যেই পানি পান করি এই কফি মেশিনকে সেই পানি পান করাতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার এটা পাট গেল। এটার নাম কি? এটার নাম এই যে এইটার নাম কি? এটার নাম কি? ড্রিপ ট্রে। ড্রিপ ট্রে, ডিপ ট্রে, ট্রে ট্রে টি আর এ, এটা কি হয় জানি না, ট্রে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে কি বলেন তো? ট্রের কাজ পানি নিষ্কাশন করা বলতে ওই যে যেই পানিগুলো আমাদের দরকার নেই, রাইট? লাগছে না তো? হ্যাঁ, লেগেছে। আর যদি কেউ জিজ্ঞেস করে এই মেশিনের মডেল কত, বলবেন HRC। ম্যাজিস্টার সব এগুলো নিয়ে যান। এগুলো হচ্ছে মানে আপনার IQ কোশ্চেন করতে পারে, কারণ আমি বাংলাদেশে করছি, এখন বিদেশে নাও করতে পারে। এটার নাম কি? মিল্ক পিচার। মিল্কটা শব্দটা ইউজ করতে, যেহেতু আমরা অনলি ফর এটা মিল্ক ফ্রোথিং করার জন্যই ব্যবহার করি। এইটাকে কি বলে? না, এটাকে বলে সুইচ প্যাড বা টাচ প্যাড বা কি প্যাড বা এসপ্রেসো মেশিনের বাটন। এটা কি সুইচ? এটা ম্যানুয়াল প্রোগ্রামার। কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানেন এটা সিঙ্গেল এসপ্রেসো বাটন না, এটা হচ্ছে রেস্ট্রেতু বাটন। সিঙ্গেল রেস্ট্রেতু নিয়ে কথা বলেছিলাম এর আগে। আচ্ছা, বলছি, এটা রেস্ট্রেতু সিঙ্গেল, এটা এসপ্রেসো সিঙ্গেল, এটা ডাবল রেস্ট্রেতু, এটা ডাবল এসপ্রেসো, আর এটা ম্যানুয়াল। 5টা সুইচের নাম তো বুঝাতে হবে, এই জন্য বললাম আর কি। কেন বলি এবার রেস্ট্রেতু আর এখন আর পৃথিবীতে চলে না, তাই এইটার সেটিংই আমরা এখানে সিঙ্গেল এসপ্রেসো বানিয়ে ফেলছি। রেস্ট্রেতু হচ্ছে মেকিং রেশিও 1:1, মানে 1 পার্ট কফির গুঁড়া আর 1 পার্ট ওয়াটার। এটাই। আপনি যদি 18 গ্রাম কফি নেন তাহলে লিকুইড কতটুকু হবে? 18 গ্রাম। আর এটা কি এসপ্রেসো থেকে মোর স্ট্রং, মোর ইন্টেন্সিটি, মোর অ্যাসিডিটি যেই কফিটা, সেটার নাম রেস্ট্রেতু। হ্যাঁ, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, ইফ সামওয়ান আস্কস ইউ হোয়াট ইজ রেস্ট্রেতু, আপনি বলবেন যে রেস্ট্রেতু ইজ এ শর্টার ভার্সন অফ এসপ্রেসো। রেস্ট্রেতু ইজ এ শর্টার ভার্সন অফ এসপ্রেসো। যেমন আমাদের বাংলাদেশে ভাই, আমরা যখন 2016-17 থেকে কাজ শিখেছি, কাস্টমার মেনু দেখে বলতো আমাকে একটা এসপ্রেসো দেন, আমরা দিয়ে দিতাম। তখন সময় খাওয়ার পর ইচ্ছে মতো গালাগালি করতো আমাদেরকে, কারণ তিতা স্ট্রং। পরে আমাদের বসটা একটা ডিসিশন নিল যে না, যদি কেউ এসপ্রেসো খেতে চায় তার জন্য একটা ডেফিনেশন লাগবে, এসপ্রেসোকে ডিফাইন করতে হবে। কিন্তু কাস্টমার তো লক্ষ্মী, আমি তাকে ডাইরেক্ট বলতেও পারুম না যে এসপ্রেসো খাই না রে, তিতা। এমনও হতে পারে সে আমার থেকে 100 গুণ নলেজ আলা ব্যক্তি, হতে পারে না? কারণ বাংলাদেশে কফি কালচার নতুন, সে তো বিদেশ থেকেও আসতে পারে এখানে।
সো এমনভাবে তাকে বলতে হবে সে রাগ না করে। তাহলে কি করতে হবে, কিভাবে তাদের সাথে কথা বলতে হবে? কাস্টমার এঙ্গেজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ফর দ্য বারিস্তা। এই কারণে আমরা একটা ডেফিনেশন বের করলাম। যদি কেউ কাস্টমার এসে যদি বলে আমাকে একটা এসপ্রেসো দেন, তখন আমরা তাকে বলতাম এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড, আই থিঙ্ক ইউ নো দ্যাট, অথবা আই হোপ ইউ নো দ্যাট ইটস মাই রেসপন্সিবিলিটি টু টেল ইউ দ্যাট espresso is a raw shot of coffee, sir. So here is no milk, no sugar. Would you like to have it? Okay. আমার এই বন্ধু কথা বলা লাগবে না। যখন তাকে বলবো, excuse me, sir, please do not. I hope you know espresso is a raw. Oh, I know, raw. তো সে কিন্তু অলরেডি বুঝে যাবে। আমি তাকে কি বললাম, excuse me, তার থেকে আগে অনুগ্রহ চেয়ে নিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না। আবার বলছি, I hope you know that, আমি আশা করি আপনিই জানেন। এরপরে ইটস মাই দায়িত্ব যে আমি আপনাকে বলাটা যে এসপ্রেসো আসলে র। যে বুদ্ধিমান, ও ভাইয়া ঠিক আছে তাহলে আমাকে ক্যাপাচিনো দেন না প্লিজ, এরকম বলবে কিন্তু। সো এইভাবে এঙ্গেজ করতে হবে। তাহলে এখন একটা কাস্টমার আমাকে কমপ্লেন করতে পারবে। এমন এই যে নিচতলা নিচের কফি শপে এক ব্যক্তি আসছে এসপ্রেসো, সে বলছে, ও আমার যে বারিস্তা ছিল, স্যার এসপ্রেসো খেতে পারবেন, এটা তিক্ত অনেক র, এভাবে বলছো নাকি? এই বেটা, তুই কত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করিস? আমি 20 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, হোটেল ইন্ডাস্ট্রিতে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে। তুই আমাকে এসপ্রেসো শিখাস? মাইন্ড করতেই পারে। এই কারণে ল্যাঙ্গুয়েজগুলো এইভাবে ব্যবহার করা শিখতে হবে। এই জন্য বলছি যে আপনি যদি জীবনে 4 থেকে 5টা শব্দ, যেমন এক্সকিউজ মি, থ্যাংক ইউ, সরি, ওয়েলকাম, প্লিজ, এই শব্দগুলোর ব্যবহার বোঝা শিখুন। যখন কারো ধাক্কা লাগছে, ও সরি ভাই, সরি, নিজে থেকে সরি বলা শিখুন। এবং আপনি এই যে দুজনে মাছ খেতে যাচ্ছেন, এক্সকিউজ মি প্লিজ, এক্সকিউজ মি, এটা বলতে হবে। যদি আপনি দাঁড়ায় আছেন, তখন কি করবো, কি রে ভাই ধাক্কা দিলি কেন, কি? এই জন্য এই যে এক্সকিউজ মি শব্দ আমি কোথায় ব্যবহার করেছি, যে আপনার এই যে ধরেন এটা পড়ে গেছে, উঠান। ও থ্যাংক ইউ সো মাচ। সো যখন এইভাবে আপনি তাকে এই থ্যাংক ইউর শব্দটা আমি এখানে ইউজ করলাম। এখন ধরেন আমরা সবাই কিন্তু একজন এক জায়গা থেকে এসেছি, রাইট? সো আমি চাইলে ওকে একটা অর্ডার দিতে পারি না, কারণ এটা আমার রাইট নাই, এটা আমার ব্যক্তিগত কাজ না। সো যদি আপনার ব্যক্তিগত কাজের জন্য কাউকে অর্ডার দেন, যেমন এই আমাকে পিৎজাটা দাও, সো এটা একটা স্ট্যান্ডার্ড কথা বলা না, প্লিজ ভাইয়া আমাকে পিৎজাটা দেন না। দেখেন একই কথা কিন্তু আমি আরেকবার বলেছি। সো টিউন কিন্তু চেঞ্জ হয়েছে কিনা? সো প্লিজটা আমি কোথায় বললাম? সো ক্ষেত্র বিশেষে এই শব্দগুলো আপনাকে ব্যবহার শিখতে হবে, তাহলে জীবনে ছোট হতে হবে না, মানুষের সামনে কখনো ছোট হতে হবে না। ওকে, সো এই কথাগুলো বললাম স্পেসিফিক ডেফিনেশন দিতে গিয়ে আর কি, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের এই একটা লাইন, এটা কি? হট ওয়াটার ট্যাপ না কি? ট্যাপ, ওই যে ট্যাপ, পানির ট্যাপ। আর এই যে ঘুরালাম এটার নাম কি? হট ওয়াটার কন্ট্রোলার। আর এই সুইচটার নাম কি? পাওয়ার বাটন। একটাই সুইচ, এটা অফ থাকলে মেশিন অফ। আর এখানে এসে মেইন হচ্ছে যে প্রেসার গজ বা থার্মোমিটার গজ বা মেশিনের পাওয়ার গজ। এইটা যখন একে থাকবে তখনই মেশিন কাজ করা যাবে, ওকে, উপযুক্ত। হ্যাঁ মেশিন ওকে। যদি একে না থাকে আপনাকে ওয়েট করতে হবে। যখন প্রতিদিন সকাল বেশে আইসা সুইচ দিয়ে কি আপনি স্টিম করবেন? না, কারণ মেশিনটা থাকে ঠান্ডা, মেশিনকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় দিতে হয়। যখন এই পানিটা যখন ঠান্ডা থাকে ও ভিতরে নেয়, ভিতরে আগে গরম করে, এরপরে সে আপনাকে সার্ভিস ডেলিভারি করে। এজন্য আপনাকে 15 থেকে 20 মিনিট ওয়েট করতেই হবে। এরপর আমরা সরাসরি চলে যাই কফি মেনুতে। আমি কিছু মকা বলতে কে কিছু বোঝে এখানে? মকা রাইট, মকা কি? চকলেট কফি। মকা কিন্তু হট হয়, মকা কিন্তু আইস হয়। এখন চকলেট কফি, এখন আমি আপনাকে শিখালাম চকলেট সস দিয়ে। চকলেট সসটা তো চিনেন, সিরাপ টাইপের একটু ঘন, এই যে হ্যাঁ। এখন বিদেশে গিয়ে দেখলেন চকলেট পাউডার, আপনি তখন গিয়ে চকলেট সস খুঁজতেছেন, পাচ্ছেন না, কিন্তু এখানে ঘাবড়ে যাবেন না, ওখানে আছে কি? চকলেট পাউডার। বেসটা কিন্তু একই। মোট কথা কফির মধ্যে আপনাকে চকলেটের ফিল আনার জন্য যা ব্যবহার করা লাগে সেটাই করবেন। আমি সস ব্যবহার করছি, বিদেশে পাউডার, আবার কেউ চকলেট বার, আবার কেউ চকলেট সিরাপ ব্যবহার করতে পারে। আমি এখানে চকলেট মকা বানাতে ব্যবহার করি ধরেন 25 থেকে 20 গ্রাম চকলেট। এখন বিদেশে গিয়ে 30 থেকে 40 গ্রাম হইতে পারে।
এই জন্য আমি ডাইরেক্ট কাউকে বলি না যে আপনি 15 গ্রাম চকলেট ব্যবহার করেন, আমি কাউকে বলি না যে আপনি 40 গ্রামই ব্যবহার করতে পারেন। ওখানে নিয়ম কিছুটা চেঞ্জ হবে, তবে মনে রাখতে হবে বেস, মানে আমার মকা মানে কি, মকার বেস কি, চকলেট, এইটাকে মনে রাখতে হবে। এখন চকলেট 20 গ্রাম হতে পারে, 30 গ্রাম হতে পারে, 35 গ্রাম হতে পারে, আমি বলে দিলাম 15 গ্রাম, ওখানে গিয়ে 30 না, তখন তো আমরা গালি দিবেন, আমার ভাই শিখাইলো তো 15 গ্রাম দিয়ে, এখন কেন 30, দোষটা কিন্তু আমার পড়বে। না, পাউডার আবার তখন এটা স্পুনে কনভার্ট হবে, গ্রামে কনভার্ট হবে, 2 চামচ দিতে পারে কেউ, 5 গ্রাম দেয়। যেমন আমরা হট চকলেট বানাতাম, হট চকলেট নাম কি? আচ্ছা, মকার সাথে আর হট চকলেটের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? এসপ্রেসো, রাইট। মকাতে এসপ্রেসো থাকবে আর হট চকলেট এসপ্রেসো থাকবে না। সো আমরা 40 গ্রাম চকলেট চিপস দিতাম। এখন বলেন চকলেট চিপস কি? আপনি চিনেন চকলেট চিপস কি চিনেন? ছোট ছোট বলের মতো, ঠিক আছে? হ্যাঁ, বেলজিয়াম চকলেট। সো আমরা 40 গ্রাম দিতাম চকলেট চিপস আর 10 গ্রাম দিতাম চকলেট পাউডার। কয় গ্রাম? এখন তাহলে দুইটা মিলে হয়েছে কতটুক? 50 গ্রাম। এরপর আমরা গরম পানি নিতাম একটু, কি নিতাম? মানে ওই যে এসপ্রেসো পানি সম পরিমাণ গরম পানি নিয়ে, সেই জেলেরই জেলার একজন আরেকজন, যদি আমাদের বারিস্তা, তো আমাদের কফি শপে যেখানে কাজ শিখতাম সবাই বারিস্তা। সো এখানে 9 জন থাকে, 9 জনই বারিস্তা। সো একজনে মিক্স করে, একজন এই ফাঁকে স্টিম শেষ, আরেকজন একটু দুধ দেয়, আবার মিক্স করে ডিজাইন শেষ, ওখানে আবার সার্ভিস করার জন্য রেডি হবে না, হবে তাহলে সময় নষ্ট হবে। সো তখন আগে থেকে বানিয়ে রাখতে হবে, আর না হলে দুধের মধ্যে সবাই একসাথে দিয়ে স্টিম, সময় কিন্তু বেঁচে গেল। হ্যাঁ, একদম স্লো সময়। সো আমরা কি করতাম, সুন্দর করে হট চকলেটের ডিজাইন করতাম, কাস্টমারকে সার্ভ করতাম। সো তখন কাস্টমার দেখে একটু খুশি হতো। সো আমাদের সময়টা ছিল আমাদেরকে টিকে থাকার লড়াই, টিকে থাকতে হবে ব্যবসা করে, কারণ তখন মার্কেট এত উন্নত ছিল না। আজকে দেখেন আনাচে কানাচে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে কত কফি শপ, তখন তো হাতে গোনা কফি শপ ছিল এরকম একটা সময়। এই যে 2018-19 হওয়ার পর থেকেই কফি শপের বিস্তার শুরু হয়েছে। বাংলাদেশের কালচার আলহামদুলিল্লাহ এখন অনেক উন্নত। বাংলাদেশের নিজস্ব কফি বিন আছে, বাংলাদেশে কফি গাছ চাষ করা হয়। এই যে আজকে আমার হাতে যে কফির গুঁড়া দেখতে পাচ্ছেন না, এই গুঁড়াটা কিন্তু আজকে এইভাবে গিয়ে আসে নাই। এই গুঁড়াটা আসতে আমার হাতে ওই গাছের চারা থেকে 5 বছর সময় এখানে গেছে। ওই যে একটা গাছের চারা দেখছেন না, ওই চারা যদি এখন লাগাই 5 বছর সময় দিতে হবে আমাকে এখানে আসতে হবে। একটা 5 বছরের প্রসেসের পরে আমাদের কফি শপে কফি বিন আসে। সো বারিস্তার দায়িত্ব কি? ওই বিনটাকে ফ্রেশলি রোস্ট গ্রাউন্ড করে কফি বানিয়ে কাস্টমারকে সার্ভ করা। এখন একটা ডেফিনেশন বলি আপনাদেরকে, যে আপনাকে জিজ্ঞেস করতেই পারে, যদি ফর্মাল কফি শপ হয় যেমন স্টারবাকস, তারপর আরো জানি কি কফি শপ আছে, যেমন আর কি জানি আছে, কোস্তা নাম করা কফি শপ, তারপর এরকম আরো অনেক কফি শপ আছে যেগুলো খুবই ফেমাস। ওখানে ফর্মাল ইন্টারভিউ দিতে হয়, আপনাকে টেস্ট নেয়। তখন বলছে হোয়াট ইজ বারিস্তা, তখন আপনাকে বলতে হবে যে বারিস্তা মানে আপনাকে বলতে হবে। বারিস্তা মানে কি আপনি বলতে পারেন? বললে হবে না। আমি জানি আপনার ব্রেনে আপনি বলতে পারেন, কিন্তু সাজায় বলতে পারছেন না, তাই তো? সো আপনাকে প্রথমে বলতে হবে বারিস্তা ইজ এ সিম্পল গাই হু ক্যান বি মেল অর ফিমেল, হি ইজ এ হাম্বল, হ্যাপি টু ফেস, হ্যাপি টু লার্ন, এবং মেনলি হু পিপল ওয়ার্কিং বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড মেকিং কফি টু সার্ভ টু দ্য কাস্টমার, তাকে বলে বারিস্তা। যদি আরেকটু আমি শর্টে বলি, সো বারিস্তা ইজ এ পারসন হু ইজ মেনলি ওয়ার্কিং ইন দ্য কফি শপ অর ক্যাফে, হিজ অর হার মেইন ওয়ার্ক মেকিং কফি টু সার্ভ টু দ্য কাস্টমার। সো ইটস এ নর্মাল ডেফিনেশন অ্যাবাউট বারিস্তা। সো আরেকটা সুন্দর কথা বলছি, বারিস্তা সিম্পল গাই, হ্যাপি ফেস, রেডি টু লার্ন, যে ব্যক্তি তাকে বলে হাম্বল, পোলাইট, ধৈর্য। একজন বারিস্তাকে কখনো রাগ করতে দেখবেন আপনি, কারণ আমাদের কি রাগ নাই তার মানে? কিন্তু যখন একটা ব্যক্তি কফি শপে কাজ করতে যাবেন, কত আপনাকে পোলাইট, ভিতর থেকে রাগ, হিংসা সব ছেড়ে দিতে হবে। কারণ কত প্রকার যে কাস্টমার, অনেকে ভালো ব্যবহার করবে, আরে লোকটা কতই না ভালো, আবার অনেকে এত জঘন্য ব্যবহার করবে। যেমন একটা এক্সাম্পল মনে পড়ছে, আমি এক কাস্টমারকে মেনু দিচ্ছি, নতুন আসছে, মুরব্বি করে বয়স, তখন তাকে বললাম এক্সকিউজ মি স্যার, হেয়ার ইজ ইউর মেনু কার্ড, সো when your order is ready, just
প্লেস ইউর অর্ডার দ্য কাউন্টার। যখনই জাস্ট প্লেস, একবার তোর কথা বলার সময় তো সময় আছে আমার, যা ভাগ এখান থেকে, আমি ব্রাইক বলছি। তখন আমি পিছনে তাকালাম, আমার যে মালিক ছিল বস, সব পিছনে বসে কুল কুল কুল। আমার তো মন খারাপ, এবার রাগ করে কথা বলছে, আমি তো মানে আমার কথা কিছু বলেন চাকরি ছেড়ে দিই, এরকম একটা মন ছিল। সো বসে জিহাদি, আচ্ছা আমি তোমার সাথে কথা বলছি, মালিক সো পিছনে নিয়ে যেত। দেখো জিহাদি, তোমাকে তো সে রাগ করে একটা জাস্ট আমার হালারপুত বলছিল আর কি, যদি আমাকে যদি থাপ্পড় দিত আমি তাকে আরেক গাল পেতে দিতাম, এসে আমার উপায় নেই, কারণ আমার পজিশনটা এই জায়গায়। আবার তুমি যখন ওখানে বসবা তখন তোমার 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 এই জায়গায় আজকে তুমি যেখানে সেখানে যে থাকবে তারও একই কাজ। সো এটাই হচ্ছে কাস্টমার সার্ভিস। সো কাস্টমার সার্ভিস যখন বসে বলছে যে গাল আরেকটা পাইতে দিবা, তাহলে তো আমার তো গালই দিছে, আমার তো থাবর তো দেয় না। আমি নিজেকে ইন্সপায়ার পাইলাম যে হ্যাঁ ঠিক আছে। সো এরকম কাস্টমার হবে, কিন্তু ধৈর্য, ঠান্ডা, কুল। এখন আলহামদুলিল্লাহ এই সমস্ত বিহেভগুলো খুবই কমে আসতেছে, কিন্তু আপনি নিজে থেকে রং থাকলে তো আপনি রঙই, আপনি টোটাল আপনি নিজে থেকে রাইট থাকেন, তারপরে কেউ আপনাকে খারাপ ব্যবহার করে সেটা তার ব্যর্থতা। এমন হতে পারে সে বাসা বললো গিয়ে ঝগড়া করে আসে, মাথা গরম, সে আপনার সাথে একটু ঝাললো, হতে পারে না, এরকম হয়। সো এতে কোনো মন খারাপ করা, হাইজিন বারবার বলছি, আমাদের কফি শপে মাস্ট ওয়ারিং অ্যাপ্রন, ক্যাপ বা শাওয়ার ক্যাপ বা মাথায় নেট, হাতে হ্যান্ড গ্লাভস, মুখে মাস্ক, দাড়ি মোছ সাজালো সুন্দরভাবে পরিষ্কার, শরীরে পারফিউম বা ঘেরান বা যেটা অ্যালাউ করে, পোশাক পরিচ্ছদ, জুতা কাল থেকে শুরু করে এভরিথিং আপনাকে মেনটেন করতে হবে। বিদেশে আপনি গিয়ে দেখেন, এই যে এখানে কাপ, এতে কোনো মালিক দেখে আপনাকে দেখেন কি করে, অনেক বেশি সেন্সিটিভ এই কফি শপ। বিকজ এক কাপ কফি মানুষ কয় টাকা দিয়ে খায় হিসাব করেন? কফি কিন্তু প্রধান খাদ্য, কফি কি প্রধান খাদ্য? কফি কি আমার ভাতের কাজ করবে? তারপরও মানুষ আমাদের কফি শপে এক কাপ কফি 300 টাকা দিয়ে কিনে খায়। এমনি কফি এখন একটা লাক্সারি প্রোডাক্ট, লাক্সারি বুঝছেন তো, বিলাসবহুল পণ্য হচ্ছে কফি। কফি কিন্তু হ্যাংপ্যাং না যে খাইলাম আর গেলাম। কফির পিছনে যে স্টোরি আছে এটা আপনাকে আরো অবাক করবে, যে এই কফি কিন্তু আজকে এত জনপ্রিয় এমনি আসে নাই, কত মানুষের যে ভূমিকা এই পিছনে আছে, অবাক হয়ে যাবেন। সাপোজ একটা এক্সাম্পল দেই, ব্রাজিল আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি মোস্ট কফি বিন প্রডিউস করে, রাইট? শতকরা অলমোস্ট কত 30% কফি বিন শুধুমাত্র ব্রাজিল থেকে আসে সারা বিশ্বব্যাপী। কিন্তু একসময় এটা ছিল না। ব্রাজিলের মানুষজন, ফার্মাররা চাষ করতো, মানুষ খাওয়ার ছিল না, তারা আগুন জ্বালাইছে গাছপালাতে। মানুষ কফি মানে খায় না কেন? ওটা ছিল আমার জন্য কালো অধ্যায়। 25শে মার্চ ছিল না বাংলাদেশের কালো রাত, ওটা ছিল আমাদের কালো অধ্যায় বারিস্তাদের জন্য বা কফি প্রফেশনের জন্য। দিন শেষে তারাই সফল, তাদের কফি বিন ব্রাজিল কফি। এখন পর্যন্ত যারা এসপ্রেসো ভিত্তিক কফি বানায় 95% মানুষই ব্রাজিলের কফি বিন দিয়ে এসপ্রেসো বানায়, ক্যাপাচিনো বানায়, লাটে বানায়, মকা বানায়। কিন্তু B60-র বিনটা আলাদা। B60 কফি অ্যারাবিকা, তারপর এই টাইপের বিনের জন্য হ্যাঁ কফি বিনের আবার জাত রয়েছে, যেমন দেশি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ আছে না, সো কফি বিনের 4টা জাত রয়েছে। এখন পর্যন্ত 5টা জাতের সন্ধান পাওয়া গেছে, তবে বিশ্বব্যাপী 4টার উৎপাদিত প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। যেমন তার মধ্যে সবচেয়ে বেশি যেই কফি বিনটা ব্যবহার করা হয়, যে জাতের বিন, সেটা হচ্ছে অ্যারাবিকা বলতে আবার আরব দেশ বুঝাই নেই, কিন্তু একটা কফি বিনের জাত, আরেকটা আছে রোবাস্তা, আরেকটা কি রোবাস্তা, আরেকটা আছে লাইবেরিকা, আরেকটা এক্সেলসা। এই হচ্ছে জাত। সবচেয়ে বেশি চলে কোন বিন? না, ব্রাজিল হতে পারে, ইথিওপিয়া হতে পারে। আগে জাতে আসবো, তারপর দেশে আসবো। সো দেশি পেঁয়াজ বাংলাদেশে হয়, ইন্ডিয়ান পেঁয়াজ চাইলে বাংলাদেশে করা সম্ভব, ভারত থেকে আনতে পারে কিন্তু না, কিন্তু অ্যাকচুয়াল ট্র্যাডিশন ফ্রম ইন্ডিয়া, এখানে এটাকে আমরা বলি ইন্ডিয়ান। সো এই যে অ্যারাবিকা কফির বিনের সর্বপ্রথম জাত আবিষ্কার হয়েছিল কোথায়? ইথিওপিয়ায়। কিন্তু ইথিওপিয়া থেকে তো এখন ব্রাজিলে অ্যারাবিকা চাষ হচ্ছে। সো পরে তো মানে ছিটাইছে, তবে অ্যারাবিকা হচ্ছে জাত আর ব্রাজিল হচ্ছে দেশের নাম। সো ওই দেশের মানুষেরা সবচেয়ে বেশি কফি প্রডিউস করে, আর ইথিওপিয়া হচ্ছে কফির জন্ম। কি অনেক মজার একটা কাহিনী আছে, যেমন স্টোরিটা কি শর্টকাটে বলি।
যে একটা ছিল রাখাল, রাখাল বালক। কি ছিল? রাখাল। রাখাল তো বুঝেন, মেষ চড়াতো বা ছাগল চড়ায়, বা সে তার নাম ছিল কালদি। কি নাম? মুসলিম রাখাল বালক নাম ছিল কালদি। তাকে আমরা বলি দ্য গ্রেটেস্ট কালদি। কি বলি? দ্য গ্রেটেস্ট কালদি। কেন? সম রেসপেক্টের সাথে বলি। আর নবম শতাব্দীতে, নবম আজকে 2000 কত চলে, তাহলে কয় হাজার বছর আগে দেখেন, 1000 বেশি হয়েছে না বছর। নবম সেঞ্চুরিতে এক রাখাল বালক ছিল ইথিওপিয়ার। তৎকালীন নাম কিন্তু আর ইথিওপিয়া ছিল না, ওই দেশের নাম ছিল অ্যাবিসিনিয়া। এখন অ্যাবিসিনিয়ারই বর্তমান নাম ইথিওপিয়া। ওই 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 ছাগলটা পাহাড়ি অঞ্চলে ছাগল চড়াতো, বা কিছু কিছু জায়গায় বলা হয়েছে মেষ চড়াতো। একদিন রাতের বেলা সে খেয়াল করলো তার মেষ বা ছাগলগুলা ঘুমাচ্ছে না, চঞ্চল, ডাকাডাকি করছে, লাফালাফি করছে। কি কারণ কি? প্রতিদিন তো সে ঘুমায়, আজকে সে কেন সজাগ? পরের দিন সে নোটিস করলো যে সাগর ঘাসপালার পাশাপাশি একটা গাছ থেকে লাল রঙের ফল খাচ্ছে। আচ্ছা, ফল খাওয়ার পরে সে কৌতূহল, হোয়াট ইজ ইট? সে নিজে ওখান থেকে একটা পেরে মুখে দিল। তার কাছেও কেমন যে একটা অন্যরকম অনুভূতি, এনার্জেটিক ফিল হলো। এনার্জেটিক, দেখেন নবম শতাব্দীতে আমরা কোথায় চলে গেছি, এনার্জেটিক ফিল আসলো। সে চিন্তা করলো যে এটা তো সামথিং রং, এটা তো সাধারণ কোনো খাদ্য না, বা সাধারণ কোনো ফলের মতো লাগছে না, কেমন জানি লাগতেছে, বিটকুটে তিতা মিতা বা একদম কিছু একটা লাগতেছে। কারণটা কি? লাল কাঁচা দিন খাচ্ছে। পরে সে কি করলো, ওই বিনটা ওইখানকার যারা সুফি সাধক দরবেশ, মানে যারা ইবাদত বন্দেগীতে মুশগুল থাকে, হুজুর টাইপের মানুষের কাছে নিয়ে গেল। দেখেন তো এটা ছাগলে খাওয়ার পরে ছাগল ঘুমায় না রাতে, লাফালাফি, চঞ্চল, এনার্জেটিক মনে হয়। আমি খেলাম, আমার কাছে সেম ফিলিং। সো আপনি সাথে ট্রাই করে দেখতে পারেন। কিছু লোক আবার সাদর এটা নিছে, হ্যাঁ ভালো, গুড। আবার কিছু লোক তখনই বিরোধিতা করছে, না 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 না, খবরদার, এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, আর কেমন একটা গন্ধ আসতেছে, এটা হইতে পারে শয়তানের খাবার। বলে এখনো বলে না? আপনি দেখবেন যারা ইমান বা যাদের ইমান স্ট্রং, তারা স্পিড কোক খাইতে মানে সঞ্চয় থাকে, থাকে না? খায় না, তারা কি করছে, রাগ করে আগুনে জ্বলে দিছে, মারা দিচ্ছে, ভালো দাও। কি যখন আগুনে সেটা পুড়তেছে, ওই লাল বেরি থেকে সুন্দর একটা অ্যারোমা আসতেছে, ঘ্রাণ। আজকে আপনি এটা খুলে নাকে নেন, একটা অ্যারোমা আসতেছে না, ফ্লেভার, কিন্তু এটা তার কাছে ভালো লাগছে। তখন তারা ওই ফলটা ওখান থেকে আবার তুলে গরম পানিতে মিশাইয়া পান করছে। এই ছিল পৃথিবীর প্রথম কাপ অফ কফি। পৃথিবীর তখন কিন্তু নাম কফি ছিল না, ওই পানিও ছিল। ওই সময়কার মানুষেরা রাত জেগে ইবাদত বন্দেগী করার জন্য এই পানীয় পান করত। এরকম কাহিনী বলতে 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 সারাদিন 3-4 ঘন্টা আমি বলতে পারবো। আমি শুধু ইংল্যান্ডের একটা কাহিনী বলি। ইংল্যান্ডে যখন কফি প্রবেশ করলো, ইংল্যান্ডের মানুষরা কফিকে পানির থেকে সেফ মনে করত, মানে বিশ্বাসযোগ্য পণ্য কফি ছিল। তাই তারা কি করলো, যে কফি এতটা সেফার, তাই আমরা এতে কি কাজ করি, আমরা এটাতে অ্যালকোহল, ওরা কিন্তু অ্যালকোহলকে আশীর্বাদ হিসাবে নেয়। ইংল্যান্ড অ্যালকোহল কিন্তু খারাপ প্রোডাক্ট না, আমরা কি, আমাদের কাছে হারাম না, অ্যালকোহল ওদের কাছে কি, ওরা সেলিব্রেশন করতে গেলে অ্যালকোহল দিয়ে করে না। সো তাই তারা কফিতে অ্যালকোহল মিশে পান করা শুরু করলো, মানে ভদ্রতার খাতিরে। সো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে কফিতে সর্বপ্রথম কারা অ্যালকোহল মিশে পানি পান করছে, তাহলে ইংল্যান্ড। জার্মানিতে যখন কফি প্রবেশ করছে, জার্মানি সরকার তো কফি নিষিদ্ধ করে দিছে। কেন? কফি শপে মানুষ বসে রাজনৈতিক আলোচনা করতো, কফি খেত আর রাজনৈতিক আলাদা করতো। ওই সরকারের ভয় ছিল, ওরা যদি প্ল্যান করে আমাকে হটায় দেয় তাহলে আমার কি হবে। সো এই বয়সে কফি শপ নিষিদ্ধ করছে, কফি নিষিদ্ধ করছে, কিন্তু কফির অগ্রযাত্রা কেউ আটকাতে পারে নাই। শেক্সপিয়ার তো চিনেন, উইলিয়াম শেক্সপিয়ার, তার সাহিত্য যখন সে সাহিত্য নিয়ে আলোচনা করতো, শেক্সপিয়ার কফি খেতো আর সাহিত্য নিয়ে লিখতো, এবং তার একটা সাহিত্যের মধ্যে কফি নিয়ে তার একটা লেকচার আছে, রিটেন আছে। সো পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ আছে, কফি ছাড়া যেন। আর আজকে 1900 শতাব্দীতে যখন আমরা এসেছি, কফি হয়ে গেল পৃথিবীর মধ্যে বিখ্যাত, দ্য মোস্ট পপুলার কমন ড্রিঙ্কস কফি রাইট নাও। আচ্ছা, কফি এখন পর্যন্ত আপনি জানেন কিনা জানি না, কফি সারা পৃথিবীতে সেকেন্ড মোস্ট ট্রেডিং প্রোডাক্ট। ব্যবসা বাণিজ্যের দিক থেকে সবচেয়ে, ইনকামের দিক থেকে সেকেন্ড প্রোডাক্ট কি, আর প্রথম কি তাহলে তেল। তেল যেমন প্রত্যেকটা ব্যক্তির ঘরে ঘরে লাগে, সেই জায়গায় দ্বিতীয় স্থানে কফি ধরছে গিয়া। তাহলে বুঝেন
ঘরে ঘরে ঢুকে গেছে কিন্তু কফি। এই কফির অগ্রগতা এখন 2025 সালে যেমন আছে, আজ থেকে 200 বছর পরেও থাকবে। কেন থাকবে বলো তো? কফি আমাদের প্রোডাক্ট, খাদ্য না। কফি ছাড়া মানে ধরুন আজকে আমি স্যান্ডউইচ খাচ্ছি, স্যান্ডউইচ নাও থাকতে পারে, বার্গার খাচ্ছি নাও থাকতে পারে, নতুন খাবার আসতে পারে, কিন্তু কফি দেখেন আজ থেকে 200 বছর আগে কিন্তু স্যান্ডউইচ ছিল না, ছিল? কফি ছিল, এখনো কফি আছে, বরঞ্চ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর যে বারিস্তা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হয়, এটা কি আপনি জানেন? জানেন না? এই যে প্রতি বছর বারিস্তাদেরকে নিয়ে আয়োজন করা হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং ওইখান থেকে একজনকে বানানো হয় বিশ্ব বারিস্তা চ্যাম্পিয়ন। তখন তাকে আপনি গুগলে সার্চ করেন যে কে হয়েছে 2024 সালের বারিস্তা চ্যাম্পিয়ন, একজন ব্যক্তি, সে তখন কি সেখানকে কফি বানাতে হয় তার, তখন সে সেলিব্রিটি বনে যায়, সে রিসার্চ করে। ওই সমস্ত ব্যক্তিবর্গে আবিষ্কার করছে যে এসপ্রেসো হবে 1:2। তার আগে কিন্তু এসপ্রেসো ছিল সিঙ্গেল 30 ml, ডাবল 60 ml। সো এরকম বিশেষজ্ঞর কথা আমরা এখন শুনি। আপনি সাথে নিজেই বিশেষজ্ঞ হতে পারেন। আপনি বলেন না এসপ্রেসো হবে 1:1.5, আপনি বানান, কিন্তু আপনি বানালে হবে না, এবার প্রচার করে মানুষকে টেস্ট বাটে দিয়ে তারপর আপনাকে প্রসার করতে হবে। এবং শুধু এসপ্রেসো ভিত্তিক যে প্রোগ্রাম হয় এরকম না, এই যে B60 আছে না, পুয়ার ওভার, এই পুয়ার ওভার নিয়ে প্রতিযোগিতা হয়। আপনি ইউটিউবে সার্চ করবেন যে পুয়ার ওভার বা ড্রিপ কফি নিয়ে প্রতিযোগিতা, মানে কিভাবে ওরা প্রেজেন্ট করে নিজেকে। জাজ থাকে সামনে, 3 জন জাজ থাকে, জাজ আমার পরিচয় দিয়া ওকে 10 মিনিট সময় দেয়, ওকে খেয়ে বলে স্যার আপনি প্রথম সিপ খান, প্রথম সিপ খেয়ে দেখেন এখানে লাগবে অ্যাপেল। জাজ খেয়ে দেখে যে কফি খাচ্ছে অ্যাপেলের ফ্লেভার। স্যার আপনি দ্বিতীয় সিপ খান, দেখেন যে অ্যাসিডিটির মতো লাগতেছে, জাজ খেয়ে হ্যাঁ অ্যাসিডিটি। সো ও বলা এবং সেটা কফিতে করে দেখানো, সো দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। আমি যেটা বানাচ্ছি ওরা বানাচ্ছে এক না, ওদের বিনের ভিতর থেকে কারিশমা আছে। আর সৌদি আরবের কফি কালচার অনেক উন্নত। এর ফার্স্ট রিজন হচ্ছে পৃথিবীতে যখন কফি ওই যে ইথিওপিয়ার আবিষ্কার হওয়ার পরপরই মানুষের চাহিদা প্রথমেই দেখা দিয়েছে মদিনা এবং মক্কায়। কিভাবে? যখন মানুষ সারা বিশ্ব থেকে হজ করতে যেত, এক একজন দেখে দেখি কফি খাওয়া শুরু করছে। আজকে এই কারণে সৌদি আরবের কফি কালচার এত বিস্তৃত। এমনি আসে নাই, এই যে গাওয়া, যে হ্যাঁ এই যে অ্যারাবিক কফি যে গাওয়া বলেন না, এটি কেন বই বিখ্যাত? ওই যে ওইখান থেকে খাওয়া শুরু করছে। এখন ওদের কাছে এটা নিত্যদিনের ড্রিঙ্কস, কফি ছাড়া যদি আবার কেউ কফি চলবে না। এবং কিন্তু সবচেয়ে বেশি কফি খায় কোন দেশের মানুষ বলতে পারেন? ইউরোপ তো দেশ না, না, সবচেয়ে কফি খায় মানুষ ভদ্র অঞ্চলের মানুষ ফিনল্যান্ড। করা ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে সুখী মনে হয় ফিনল্যান্ড। এবং প্রতিদিন গড় হিসাব করে 3 থেকে 4 কাপ কফি খায়। সেখানে বাচ্চা থাকতে পারে, বুড়ো থাকতে পারে, গড়ে 3 থেকে 4 কাপ। একজন ব্যক্তির জন্য মিনিমাম 12 কেজি কফি বিন বরাদ্দ থাকে বছরে। এই ফিনল্যান্ডে সবচেয়ে বেশি কফি আমদানি করে কারা বলতে পারেন? আমেরিকা। সবচেয়ে বেশি খায় কারা? ফিনল্যান্ড। কিনে কারা? আর বানায় কারা? ব্রাজিল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বাংলাদেশে প্রতি বছর 2000 কোটি টাকার কফি বিন বা বিদেশ থেকে আসে বাংলাদেশে। 2000 কোটি টাকা। ওই লাস্ট প্রতিবেদন দেখলাম যে বিজনেস স্টার পত্রিকায় এই নিউজ আসে। 2000 কোটি টাকা বাংলাদেশ প্রতি বছর আমদানি করে কফি। বাংলাদেশের কফি বিন কিন্তু কম না, বাংলাদেশের কালচার কিন্তু অনেক উন্নত হয়ে গেছে কফি। সো আমাদের ক্যারিয়ারের যাত্রা কিন্তু এখান থেকে সবেমাত্র শুরু। সো চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করা পসিবল। আপনাকে থাকতে হবে সৎ, কাজ করার এবং পরিশ্রম করার শক্তি আর বিচক্ষণতা, বুদ্ধি। খালি গাদাবত খাটলেই কিন্তু আপনি সফল হবেন এরকম না, টেকনিক, স্মার্ট ওয়ার্ক। সো একজন বারিস্তাকে মাল্টিটাস্কিং স্কিল থাকতে হবে। একদিনে হবে না, করেই হবে। সো বিজনেস করা যাবে, বারিস্তা হওয়া যাবে। আপনি বারিস্তা প্রফেশনকে ধরে রাখেন, যদি মন থেকে প্যাশন নিয়ে ধরেন, এই বারিস্তা আপনাকে যে কই নিয়ে যাবে আপনি যদি কল্পনা করতে পারবেন না। আমাকে একজন ব্যক্তি একটা বারিস্তা চ্যাম্পিয়নশিপের পরামর্শ নিয়ে আমি কাজ করছি, বলছে যে তুমি তোমার কাজ মানুষকে দেখাও। ওই নলেজ থেকে আমি ভিডিও করা শুরু করেছি। তুমি তোমার কাজ মানুষকে দেখাও, তুমি কি করো ওটাই মানুষকে দেখাও, মানুষ দেখবে এবং তোমার কাছে আসবে। রাইট। সো আপনি করেন, ভালো কাজের মাঝে মানুষ আসা সম্ভব না? ইনকাম করা সম্ভব। সো অনেক কথাই বলে ফেলেছি,
বেসিক থেকে চলে গেলাম, তবে আমাদের বেশ কিছু জিনিস মেইন ফোকাস দিতে হবে। মিল্ক স্টিমিং কি, এই যে 3 প্রকার যে মিল্ক স্টিম, এটা বুঝতেই হবে। ক্যাপাচিনো, লাটে অ্যান্ড বুঝতেই হবে। ক্যাপাচিনোতে 30 থেকে 40% দুধের ফোম মানে ফেনা, আর লাটেতে 15 থেকে 20% শুধু ফেনা, আর ফ্ল্যাট হোয়াইট 5 থেকে 10% শুধু ফেনা। এই ফেনাটা করাই বুঝতে হবে। ফ্রোথিং ধরেন আপনি এই পিচারে 200 গ্রাম দুধ নিলেন, যদি ওটা 250 ছুঁই করে, এই দেখেন এখানে দেখা আছে লাইক, এখানে আপনি 200 নেন, ওটা 300 হয়, তাহলে মনে করতে হবে 200 পর যা আছে তাহলে কি ফেনা। যদি 400 হয় তাহলে ফেনা। ধরেন আমি বুঝলাম 400 হলে ক্যাপাচিনো, 300 হলে লাটে, আর 250 হলে ফ্ল্যাট হোয়াইট। বুঝার জন্য ভেরি সিম্পল, জাস্ট হাতটাকে উপর নিচে করতে হবে। এই যে ফ্রোথিং করছি, আমি যদি এই যে করার পর আমি যদি নিচে নামাই তাহলে কি হবে, ফোম বাড়বে, আর উপরে উঠাইলে কমবে। ফ্ল্যাট হোয়াইটের জন্য কি উপরের দিকে এরকম পিছাটা ঠেলা উপরের দিকে ধাক্কা দিতে হবে। আর ফেনা হয় বা না হয় আপনাকে বুঝতে হবে সাউন্ডে। কিভাবে? আপনি দেখবেন এটা ছাড়বেন যখন, ওই পান মিল্কের মধ্যে একটা সাউন্ড হবে, কিরকম এরকম যদি হয় শব্দ, তাহলে বুঝে নেবেন যে আমার ফোমিং হচ্ছে। আর যদি হয় তাহলে কি আপনার ফোম হচ্ছে না। সো এই যদি নলেজে রাখেন, শুধুমাত্র আপনি টিউলিপ শিখেন, টিউলিপ আপনার চাকরি পেতে এনাফ। নিজেকে কনফিডেন্ট রাখেন যে আরে পসিবল, আমাকে তো পসিবল, কিন্তু এটা আবার ওখানে গিয়ে যে লাগাতে পারবেন না, তাহলে কিন্তু সমস্যা। একটা ছাত্র আমার, হ্যাঁ আমাদের শতভাগ ছাত্র চাকরি পেয়েছে এরকম না, ওই যে একজন চাকরি পায় নাই, ওটাই আমার জন্য শিক্ষা। কেন? ওকে বলছে এটা লাগাও, ওটা লাগাই দেন, ওই করে সেই জেলেরই কি রে, ও লাগাতে পারতেছে না। এই জন্য আমি আপনার প্রতিবার ডিউটিতে আসার আগে 2 মিনিট লাগানো চেক করবেন। সেটা আমি তো লাগাতে পারতেছি না। সো এটা প্রতিদিন এসে কি করবেন, খুলে লাগাবেন, মেশিনটাকে এইভাবে ইউজ করা শিখবেন। আমি মেশিন কেন ছেড়ে দেই? আপনাকে সাহস ভিতরে সঞ্চালন করার জন্য। কারণ আপনাকে ওই মালিক বা কফিল বলবে যে একটা ক্যাপাচিনো বানিয়ে দাও, একটা ফ্ল্যাট হোয়াইট বানিয়ে দাও, একটা লাটে বানিয়ে দাও, বলবে না? এই কারণে আমি মেশিন ছেড়ে দিই। চালান, মেশিন চালালেই জড়তা, ভুল হবে, ভুল করেন, আপনি ভুল করেন, এবং আমাদের প্রতি শুধু এটুকু আস্থা রাখেন যে না, আমি ভাইয়াদের কাছে এসি, আমি কিছু হলে শিখে যাবো ইনশাআল্লাহ। শিখবেনই, শিখবেন, আল্লাহ যদি চায় আপনি শিখবেন। জাস্ট মেশিন চালানো শিখেন, স্টিমিং, টিউলিপ ডিজাইন। কিন্তু আমি বলছি না যে শুধু টিউলিপের সীমান্ত নিজেকে থাকেন। আর পড়াশোনা করতে হবে, আপনার জন্য ইউটিউব আছে, আমার জন্য ওপেন ইউনিভার্সিটি ফর এভরিওয়ান। ইউটিউব ওপেন ইউনিভার্সিটি, আপনি চাইলেই ভালো কাজে ব্যবহার করতে পারেন। আপনি সার্চ দেন না ক্যাপাচিনো কি, দেখেন না 100 ক্যাপাচিনো রেসিপি আসবে, 100ই দেখেন, যেটা ভালো মনে হয় সেটাই করেন, ওইটাকে বলে জাজ। তখন আপনি নিজে হয়ে যাবেন জাজ। আমি কি করি, যখন একটা যে ইসলামিক ফতুয়া বলে না যে নামাজ কিভাবে পড়তে হবে, আমি যখন সার্চ করি ইউটিউবে, একজনের বক্তা শুনি, তার বক্তব্য যেরকম না, 20 জনের শুনি, 20 জন স্কলারের, তারপর নিজে রিয়েলাইজ করি এটা আল্লাহই বলছে, কোনটা নেওয়া যায়, কোনটা তোমার কাছে ভালো মনে হচ্ছে। কারণ আমি 20 জনের সাথে শুনছি, 20 জনই বিগেস্ট স্কলার, তাহলে 20 জন থেকে যদি একটা সিদ্ধ করি, ওটাই আমার জন্য রাইট। এরকম। সো নিজেকে, নিজের ব্রেইনকে কাজে লাগাতে হবে, চেষ্টা করেন ভাই, হবে। আর 10 থেকে 20টা কফি, এর সহজ, যেই কফিটা গরম হয় সেটাই আবার ঠান্ডাই হয়। আর আমরা যেই কনফিউশন থাকবো, আমাকে প্র্যাকটিক্যালি আক্স করেন। আমি যতক্ষণ ক্লাসে থাকি আমাকে আক্স করেন, কারণ আমার কিন্তু একটা কাজে আমি সীমাবদ্ধ না। আমার ঘর আছে, বউ আছে, সংসার আছে, ক্যাফে আছে, ট্রেনিং আছে, আমার ফেসবুক, টিকটক সবই কিন্তু আমাকে সামলাতে হয়। অনেক ছাত্র কমপ্লেন আছে, সেটাও আমাদেরকে সামলাতে হয়। সো একটা মানুষ যখন ব্রেনে ওই যে বাসায় খাবার দেরি হয়, এটাও কিন্তু আমাদেরই সামলাতে হবে। সো এই যখন আমি সবগুলা কাজের পেশা নিমু, হয়তো আমি কাউকে 2-1টা কথা বলতে মিস হতেই পারে, কিন্তু আমি যখন থাকি আমাকে আক্স করেন, যদি না থাকে বাসায় গিয়ে আমাকে জানান যে ভাই আমি এটা তো শিখতে পারি নাই, আমাকে কালকে আপনি ওইভাবে শিখান। আমি দরকার 10 দিন জায়গায় আমি 12 দিন সময় দিব, কিন্তু আপনি শিখে যান। ঠিক আছে? আমার মেন উদ্দেশ্য টাকা কামানো না, টাকা সবাই কামাতে পারে, টাকার সাথে দোয়া কামাতে হবে, এটা হচ্ছে আমার লক্ষ্য, উদ্দেশ্য। সো অনেক কথা বললাম গাইস, যাই তাহলে নাকি, আমার কথা হবে, গল্প হবে, থাকবেন, আসেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ যে জিহাদি কফিলাকে এই পর্যন্ত আসাতে আপনাদের অবদান সবচেয়ে বেশি। জি, আসসালামু আলাইকুম।